স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা একটু ট্যাগিংয়ের রাজনীতি নিয়ে কথা বলতে চাই। এর আগে অনেক আগাম শুনতাম, গত আমলে আমরা শুনতাম কিছু হলেই কেউ কোনো কথা বললে আমরা শিবির অথবা রাজাকার একটা ট্যাগিং লাগিয়ে দেওয়া হতো। আবার যখন গণ অভ্যুত্থানের পরবর্তী আমরা দেখলাম, এই 7 মাসে যদি আমরা দেখি, আমরা দোসর ট্যাগিং দেখছি, আমরা কখনো শাহবাগী ট্যাগিং দেখছি, কখনো নাস্তিক ট্যাগিং দেখছি, নানা ধরনের ট্যাগিংয়ের চেষ্টা করা হচ্ছে। অনেকে বলছেন যে এই সময়ে সেই ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশের রাজনীতির একটা খুব ভালো যে প্রভাব ফেলবে তা না, একটা বিভেদের পরিস্থিতি তৈরি করতে পারে বা করছে, এমন একটা কথা শুনছি। সেই সঙ্গে মব সংস্কৃতি যেটা আছে সেটাও কিন্তু এই ট্যাগিংয়ের সাথে যুক্ত হচ্ছে। আমরা ফেসবুকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বুলিং দেখছি। সব কিছু মিলিয়ে আমরা একটু কথা বলতে চাই। সঙ্গে আজকের দিনের যে খবরগুলো আছে সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনার চেষ্টা করব। আমরা বিষয় দিয়েছি ট্যাগিংয়ের রাজনীতি, মুক্তি কিসে। দুজন অতিথি আছেন, একটু পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন মুস্তফা কামাল, তিনি ডেপুটি হেড অব নিউজ বাংলা ভিশন। আছেন তাজনুবা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মুস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করি একটু। এই ট্যাগিং বলছিলাম, বাংলাদেশে এই প্রবণতা আমরা দেখেছি গত আমলে, যদি যেমনটা আমি বলছিলাম যে কিছু বলতে গেলে শিবির কিংবা আমরা দেখেছি যে রাজাকার একটা ট্যাগিং লাগিয়ে দেওয়া হতো। এই 7 মাসেও কিন্তু আমরা এক ধরনের প্রবণতা দেখেছি। আমরা প্রথম দিকে দেখেছি যে অনেক সময় আমরা দোসর শুনেছি, এখন আবার শাহবাগী শুনছি, আরও নানা ধরনের ট্যাগিং, যদি নানা ধরনের ট্যাগিং দেওয়া হচ্ছে। মানে এই আমি একটু আপনার কাছে জানতে চাইব যে আমরা যে কথাগুলো বললাম, এই ট্যাগিংয়ের সংস্কৃতিটা কি এই সময়টাতে, নাকি আসলে বাংলাদেশের এই ট্যাগিং সংস্কৃতি আগেও ছিল আর কি? জি, ধন্যবাদ আপনাকে। আগেও ছিল, শুধু রকম ফের বদলেছে। আচ্ছা, আপনার প্রধান যে শিরোনাম আবরারের কথা, তারও একটা ট্যাগ ছিল শিবির। সংবাদটা এরকম প্রচার হয়েছিল যে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা। অর্থাৎ যেহেতু সে শিবির, আর শিবির ট্যাগ লাগানো গেলে তাকে হত্যা করাটাও যায় যাচ্ছে। এর আগে পরে আরেকটা ঘটনা আপনার বোধহয় মনে থাকার কথা, তার নাম ছিল বিশ্বজিৎ। পুরান ঢাকায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেটাও ছিল যে শিবির সন্দেহে কুপিয়ে হত্যা। অর্থাৎ শিবির ট্যাগটা লাগানো থাকলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে যেহেতু শিবির, সেহেতু তাকে পিটিয়ে হোক আর কুপিয়ে হোক হত্যা করাটা বৈধ অথবা যায় যাচ্ছে। তো এগুলো ছিল আসলে এক ধরনের বর্বরতা। তো আমরা ওই বর্বরতার থেকে রক্ষা পাবো এমন একটা আশা তো করেছিলাম। বিশেষ করে 5 আগস্টে যে পরিবর্তন এসেছিল, ওখান থেকেও যদি শুরু করি, তাৎক্ষণিকভাবে ফ্যাসিস্টের সহযোগী এরকম একটা অপবাদ থাকতে পারে কিছুদিন। তো সেটাও যে এরকম আশঙ্কা করা হয়েছিল ওই মাত্রায় কিন্তু পৌঁছেনি। বিশেষ করে ধরুন বিএনপি 15 বছর 7 মাস ধরে যেই মাত্রায় নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক থেকে একটা কিন্তু প্রতিরোধ বলেন আর প্রতিশোধ বলেন শঙ্কা ছিল। জামাতের দিক থেকে আরও বেশি ছিল, কিন্তু ঘটেনি, ওই মাত্রায় ঘটেনি। যেটা তাদের আগের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কখনো 5 লাখ, কখনো 10 লাখ, সর্বশেষ 20 লাখে গিয়ে থেমেছিলেন যে তাদের 20 লাখ লোককে হত্যা করা হবে। অর্থাৎ তাদের নিজেদের কাছেও নিজেদের একটা আমলনামা হয়তো ছিল, বা ভয়ের কারণে হোক আর রাজনৈতিক কারণে হোক বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে ওই রকমটি কিন্তু ঘটেনি। আবার 5 আগস্টের পর 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তো ওই সময়েও কিন্তু ঘটেনি। মনে করে দেখেন, ওই সময়ও ঘটেনি, বরং ছাত্ররা বা বিএনপি, জামাত বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছে, কোথাও যেন কারো উপর আক্রমণ না হয় সেটা তারা নিশ্চিত করেছে। 8 তারিখে সরকার গঠন হলো, তারপরে কিন্তু একটু 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 শুরু হলো। তো শুরুর ওই মুহূর্ত যিনি আমাদের প্রধান উপদেষ্টা হলেন, ওনারও জেদ থাকতে পারে, যেহেতু তিনি মানুষ, কারণ তিনিও নির্যাতিত, নিপীড়িত, চরম অত্যাচার তার উপর গেছে। তার জায়গা থেকেও তিনি বলেছেন যে যেন আমরা এখন যেটাকে মব জাস্টিস বলছি ইংরেজিতে, তিনি ওইটাকে বাংলায় তর্জমা করেছিলেন যে বিচারের আগে যেন বিচার করা না হয়। অর্থাৎ একটা সহিষ্ণুতা কিন্তু আমরা দেখেছি। কিন্তু গত কিছুদিন থেকে আমরা আবার দেখলাম যে ট্যাগ লাগানো শুরু হয়ে গেছে। কারণ নাম শাহবাগী, পরিবাগী, 2 দিন পরে হয়তো শাপলা চত্বর দিয়ে শুরু হবে। এগুলো লক্ষণটা কিন্তু ভালো নয়। আবার এমনটা হয়ে থাকতে পারে, বড় কোনো ইস্যু নেই, বড় কোনো সাবজেক্ট নেই, যে কিছু একটা নিয়ে থাকা অথবা উস্কানিতে লিপ্ত হওয়া। তো শাহবাগে কিন্তু আমরা ওইটা দেখেছি। ওই দিন পুলিশের উপর আক্রমণ, পুলিশের ওখানের ওই দিনের তৎপরতার মধ্যে আমরা 2টা ভাগ কিন্তু দেখেছি। প্রথম দিকে পুলিশের সহিষ্ণুতা দেখলাম, ভালো সহিষ্ণুতা তারা দেখিয়েছে। পরবর্তীতে আবার পুলিশের উপর আক্রমণও দেখলাম। তো ওখানে যেসব স্লোগান, মিক্সচার, কিন্তু আপনি একটা স্লোগানে বা একটা বক্তব্যে সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না যে
কারা করছে, কি করছে। তো শাহবাগের আবার একটা বৈশিষ্ট্য ছিল, ওখানে একটা সরকার কায়েম হয়েছিল, সরকারের ভিতরে আরেকটা সরকার, ওইটার নাম ছিল ইমরান সরকার। তো ওই সরকারটাও কিন্তু দেশ মোটামুটি চালিয়েছে কিছুদিন। তার হুকুমে সারা দেশে কেউ জাতীয় সঙ্গীত গেয়েছে, তার হুকুমে কেউ নির্দিষ্ট টাইমে যে যেখানে ছিল দাঁড়িয়ে গেছে, অর্থাৎ একটা বাজে প্রবণতা তখনও শুরু হয়েছিল। তো আমরা এগুলোর একটা ইতি টানতে পারতাম, কিন্তু দেখা গেল যে ইতি টানা হচ্ছে না। আপনার কাছে আপনি যে টক শোতে কথা বলেন, আপনি ফেসবুকে লেখালেখি করেন, মানে আপনি লেখা বা কথা বলার সময় আপনার কোনো সময় ভয় করে যে আপনি এই কথাটা বলছেন, একটা ট্যাগ লাগিয়ে দিয়ে একটা কিছু একটা তৈরি হতে? আমি ওটাতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, শুরুতে একটু একটু ঠিক ভয় নয়, বিরক্ত লাগতো। আচ্ছা, এই প্রবণতা আছে কিনা? আছে। যেটা আমি খেয়াল করেছি বিশেষত বিগত সময়ে, দেখা গেছে ভালো আছি বলছি, বলে যে আপনি তাহলে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ছাড়া অন্য লোক কিন্তু ভালো থাকে না, এটা কিন্তু সুবিধা মতো। অথবা বলছে যে কেমন আছেন, বলছে আলহামদুলিল্লাহ, বললো যে আপনার মধ্যে জামাতি গন্ধ আছে, কারণ আপনি একটু আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এগুলোর মধ্যে একটা মন গড়া ট্যাগ লাগানোর একটা প্রবণতা আছে। আর মন গড়া ট্যাগ যদি আপনি লাগাতে চান, ঠিক এই মুহূর্তে আমি আপনার নিয়ে অন্তত 10টা ট্যাগ দিতে পারবো, তাজনুবারে দিতে পারবো 7-8টা, একদম তাৎক্ষণিক এখনই দিতে পারবো, যে নামটাই তো একটু আরবি আরবি জামাতি জামাতি মনে হয়। অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের একটা বাজে প্রবণতা। এক ধরনের নিঃস্ব যখন কেউ থাকে তখন এসব খুদ ধরে। আবার আসবে আপনার কাছে, ধন্যবাদ যাবেন আপনার কাছে আসতে চাই একটু। আর এই গত 7 মাসের কথা বলছিলাম, 7 মাসে যে বাংলাদেশের ট্যাগিংয়ে দেওয়ার একটা প্রবণতা বেড়েছে, এটা তো অবশ্যই আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। বিশেষ করে কখনো আমরা এর আগে দেখেছি ফ্যাসিবাদের দোসর, আবার কেউ রাজাকার বলছেন, এখন আবার আমরা এসে দেখছি যে কেউ শাহবাগী বলছেন, কাউকে মৌলবাদী বলা হচ্ছে, কাউকে নাস্তিক ট্যাগ দেওয়ার এক ধরনের আমরা দেখছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটি অনেক বেশি দেখা যাচ্ছে। এমন অনেকে বলছেন যে আমি প্রশ্ন করেছিলাম যে ট্যাগিংয়ের ভয়ে অনেকে মানে কথা বলা তো দূরে থাকে, অনেকে মানে ফেসবুকে কিছু লিখতেও ভয় পাচ্ছেন। মানে এই যে জুলাই অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেই সঙ্গে ট্যাগিং দেওয়ার যে প্রবণতা, এটা আসলে কিভাবে মেলে বা আপনি দেখছেন কিভাবে? ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল ভাই, এবং যারা দেখছেন দর্শক সবাইকে শুভেচ্ছা। ট্যাগিংয়ের রাজনীতি বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তি বা দলকে একটা লেভেল দিয়ে তাকে ছোট করে দেখা বা সমাজে হেয় প্রতিপন্ন করা। আমাদের এই রাজনৈতিক অঙ্গনের একটা নির্মম এবং প্রতারক যন্ত্র হচ্ছে ট্যাগিংয়ের রাজনীতি। কেন এটা, এই গত 7 মাসের কথাই আপনি বললেন, কেন এটার আমি তো বলবো বহুল ব্যবহার, একদম ফেসবুকের কমেন্ট বক্স থেকে শুরু করে মেইন স্ট্রিম পর্যন্ত, কেন এটার বহুল ব্যবহার? এটার উদাহরণটা যদি আমরা খুব নিকট অতীতে তাকাই, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে সফল আবিষ্কারক এই ট্যাগিং রাজনীতির। তারা যে এই রাজনীতি দিয়ে যে স্বৈরশাসকের সফল চাষ করেছে, এবং এটার যে উদাহরণ একদম আমাদের চোখের সামনে, এবং 15 বছর তারা যে টুলগুলা দিয়ে দাঁড়িয়েছিল, 15 বছর দাপটের সাথে, তার মধ্যে অন্যতম টুল হচ্ছে এই ট্যাগিংয়ের রাজনীতি, যেটা আমার মতে 2013 গণজাগরণ মঞ্চের পর থেকে শুরু। তো এই যে এইটা দিয়ে যে ঘায়েল করা যায়, কাউকে ট্যাগ দিয়ে যে ঘায়েল করা যায়, দুইটা পক্ষকে যে মুখোমুখি দাঁড় করিয়ে এক ধরনের ফায়দা লুটা যায়, এই জিনিসটা তারাই দেখিয়ে গেছে। এখন যখন 5ই আগস্টের আগ পর্যন্ত, আমি খুব মানে বিশ্লেষণ করে বলবো না, মোটা দাগে যদি বলি আপনারা এখানে সবাই বুঝবেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু শাহবাগ শাপলা কিন্তু ফ্যাসিস্টের বিপক্ষে যারা ছিল তারা কিন্তু দাঁড়িয়েছে দেখে, তারা একজনের সহযোদ্ধা হয়েছিল দেখেই কিন্তু ফ্যাসিস্টের পতন হয়েছে। এরপর কি হলো 5ই আগস্টের পর থেকে, ভাই যেটা বলছেন যে এরপর কিন্তু আবার সেই স্বার্থ চলে এসেছে, আবার সবার যার যার স্বার্থ, রাজনৈতিক স্বার্থ আবার সামনে চলে এসেছে, যার কারণে আমরা এই ট্যাগিংয়ের রাজনীতিটা জাস্ট কয়েকদিন বন্ধের পর আমরা আবার দেখছি। একটা কারণে মানুষ একসাথে হয়েছিল, এখন তারাই খুব দুর্ভাগ্যজনকভাবে তারাই আবার একজন আরেকজনকে ট্যাগ দিচ্ছে। আমি যদি আমাদের রাজনৈতিক দলের কথা বলি, রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর প্রত্যেকটা ব্যক্তি, এটা কিন্তু আর রাজনৈতিক ভাবে বা সামাজিক সংগঠন ভাবে নাই, ব্যক্তি পর্যায়েও কিন্তু আপনি দেখবেন যে আমি আজকে একটা কথা বললাম বা আমাদের একজন সদস্য একটা কথা বলল, তার সাথে দ্বিমত হলো বা তার একটা সে ফেসবুকে পোস্ট দিল একটা কিছু সমর্থন জানিয়ে, তার সাথে দ্বিমত পোষণ করে কিন্তু কোনো কমেন্ট করা হবে না, তাকে খাটো করে দেখে, তাকে ছোট করে দেখে কিন্তু কমেন্ট করা হবে, এবং সেটা ব্যক্তি পর্যায়ে চলে যায়, মানে ব্যক্তি পর্যায়ে ট্যাগিংটা ব্যক্তি পর্যায়ে আক্রমণ চলে যায়। এবং এর আগে অন টপ অফ তার আগে কি আছে, যে আমাদের ট্যাগিংয়ের রাজনীতির সাথে কিন্তু কেন মানুষ এটা করে,
কারণ এটা কিন্তু একটা লং টার্ম ইফেক্ট ফেলে এবং একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলো কেউ কাউকে বিশ্বাস করে না, এইগুলোর উপরে মানুষের বিশ্বাসটা চলে যায় এবং আমাদের রাষ্ট্র কাঠামোটা বা শাসন ব্যবস্থাটার মধ্যে যে আমরা বলি গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হয় নাই, এটার পিছনে কিন্তু এটা একটা কারণ যে জনগণকে শাসনে রাখা যায়, জনগণকে মুঠোর মধ্যে রাখা যায়, জনগণকে কখনো রাজনৈতিক দলের উপর আস্থা যে আনবে এই জিনিসটা হতে দেয় না এই গোষ্ঠীগুলা এই ধরনের টুল ব্যবহার করে, এবং সেটা এখন কিন্তু ব্যক্তি পর্যায়ে চলে গেছে। এবং আপনি দেখেন যে বললো যে আমার নাম দেখেই বলে দেওয়া যাবে যে কে, এটা থেকেও এটার আগে কি ছিল, পোশাক, মেয়েদের কাপড়ের স্লিভ দেখে বলে দেওয়া হতো তার রাজনৈতিক চর্চা কতটুকু, তার সাজসজ্জা দেখে বলা হতো। পুরুষদের দাড়ি টুপি তো মানে পোস্টমর্টেমের মতো হয়েছে, যে একজন দাড়ি রাখলে টুপি রাখলে যে তাকে নির্যাতনের মতো, কি তাকে মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়েছে আয়না ঘরে এই শিবির সন্দেহে বা জামাত সন্দেহে। এবং এখন যখন আমরা যখন কোনো কথা বলবো বা ইভেন একটা ফটো যদি আপনার কারো গত 15 বছরে থাকে, সেই ফটোতে আপনার একটা হাস্যোজ্জ্বল ছবিও যদি থাকে, সেখানে হয়ে যাবে আওয়ামী লীগের দোষ, কিন্তু সে যুক্তি দিয়ে কিন্তু কিছু বলবে না। এবং এটার কারণ আমি মনে করি যে গত 15 বছরে এই ট্যাগিং রাজনীতি করে মানুষকে হেয় প্রতিপন্ন করে মানুষকে ছোট করে রাজনৈতিক উদ্দেশ্য খুব সুন্দরভাবে হাসিল করা গেছে, এবং একটা খুব হালকা জিনিসকে, খুব সহজ একটা জিনিসকে কঠিন করে তুলে পুরো জিনিসটার মোড় অন্যদিকে ঘুরিয়ে জনগণকে কিন্তু বিভ্রান্ত করা গেছে। জাতীয় নাগরিক পার্টির কি মানে পার্টিগতভাবে কোনো অবস্থান আছে ট্যাগিং নিয়ে, বা তারা কোনো বিবৃতি দিবে কিনা কিংবা অবস্থান নেবে কিনা? বিবৃতি বলতে এটার প্রতিকারটা কিভাবে হবে, এটাই হচ্ছে আমরা যেহেতু এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি, শুধু আমরা না, এটা কিন্তু অনেক রাজনৈতিক দলের অনেক বোদ্ধারাই কিন্তু আইডেন্টিফাই করতে পারেন, সব দলের সবাই তো আর এই ট্যাগিংয়ের রাজনীতি করেন না। তো যারা এটা আইডেন্টিফাই করতে পারেন তাদেরকে বুদ্ধিবৃত্তিক রাজনীতি দিয়ে এটা ট্যাকেল দিতে হবে বা এটা হ্যান্ডেল করতে হবে। এবং সাথে সাথে আপনার যদি দোষ থাকে, কোনো যদি দোষী হয়, তাকে ট্যাগিং দিয়ে হেয় প্রতিপন্ন না করে তার বিচারের ব্যবস্থা করতে হবে, তার সুশাসনটা প্রতিষ্ঠা করতে হবে। এগুলোর সাথে কিন্তু সমাজের এই টুলগুলা খুব ওতপ্রোতভাবে জড়িত। যখন দেখবে যে একজনকে ট্যাগিং দিয়ে মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলা হলো, কিন্তু যখন সুবিচারের মাধ্যমে দেখা যাবে যে লোকটা নির্দোষ বা তার এই কর্মটা ব্যাপারে কোনো ষড়যন্ত্র নাই, তখন কিন্তু মানুষ আস্থা ফিরে পাবে। আমরা নতুন দল হিসেবে কিন্তু এই ইতিহাস থেকে খুব শিক্ষা নিয়ে কিন্তু আমরা সামনে আগাতে চাচ্ছি, এবং এই যে এই ইস্যুগুলো রয়ে গেছে রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে, এগুলো যদি আমরা আইডেন্টিফাই যেহেতু করে ফেলেছি, এখন এগুলোতে যাতে পুনরাবৃত্তি না হয়। এবং যে কেউ একজন ট্যাগিং, আপনি কিন্তু জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দল আত্মপ্রকাশের পর অনেক সদস্যকে কিন্তু বিভিন্ন ট্যাগে দেয়া হয়েছে, এই দোষর বলা হয়েছে, তাকে এই কাজ করতে বলা হয়েছে, নানান অভিযোগ কিন্তু এসেছে। আমরা কিন্তু এগুলো খুব গঠনমূলকভাবে এবং বুদ্ধিদীপ্তভাবে, আপনাদের অনেক নেতাও কিন্তু নিজেরও ট্যাগিং দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় কাউকে দোষর বলেছে, কাউকে গত সরকারের দোষর বলেছে, আর ছবি দেখেও দোষর বলেছে, বা এরকম আপনাদের দলের অনেকেও কিন্তু বলেছে। এখন কি সেটাই আমি বলছি যে নাগরিক পার্টি একটা অবস্থান নেবে কিনা? যে অবশ্যই এটাই আমি বলছিলাম যে এই ধরনের জিনিসগুলো যখন আইডেন্টিফাই হয়ে যায়, যে রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে এই ট্যাগিং এর রাজনীতি ঢুকিয়ে এটাকে যে মানুষকে, জনগণকে যে কবজা করার একটা টেন্ডেন্সি আছে, যেহেতু আমাদের মোটোই এটা যে এবার জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে বা জনগণের জন্যই এই রাজনৈতিক দল, তাহলে এগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা বুদ্ধি দিয়ে এগুলাকে ট্যাকেল দিব। আচ্ছা, এটা আপনার কাছে আসতে, আচ্ছা দর্শক কাছে ফোনটা নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম শাওন। ঈশান বলেন। আমি বাগের থেকে বলছিলাম। আমার শ্রদ্ধা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমরা তো দীর্ঘ রাজনীতি জীবন, আমার বয়স 35, দেখতেছি আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, জাতীয় পার্টি গেল, দল গেল, কিন্তু আমাদের এই রাজনীতির শেষ কোথায়? আমাদের সামনে যে ট্যাগিং এর রাজনীতির কোনো উপলব্ধিটা বেশি হচ্ছে, এর তো কোনো সীমাবদ্ধতা বা কোনো জায়গার স্থান তো পাই না। আমরা সাধারণ জনগণই এর ভুক্তভোগী। জি, ধন্যবাদ। আমরা মনে হয় এর কিছুর উত্তর হয়তো আমরা এটাই হচ্ছে কথা। এটা আসলে এখন শুধু যে নতুন রাজনৈতিক দল তা না, উনি একটা বলেছে যে আওয়ামী লীগ গেল, বিএনপিও গেল, বিএনপি যায় নাই, বিএনপি জামাত এখন রাজনীতি করছে, তা আমাদের সবাইকে আসলে সরকারের কথা বলছে, হ্যাঁ, পুরনো এই
ট্র্যাপটা থেকে বের হতে হবে, যেহেতু আমরা সবাই এই যে ব্যাপারটা আইডেন্টিফাই করেছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সামাজিক গোষ্ঠী সব, মানে এখন কিন্তু ব্যক্তি পর্যায়েও চলে এসছে। আপনার কথা পছন্দ হচ্ছে না, আমি একটা ট্যাগ দিয়ে একটা ফেসবুকে লিখে দিচ্ছি, অথবা 15 বছর, যেটা আপনি বলছিলেন যে 15 বছর আগে একটা ছবি বের করে নিয়ে এসে আপনি দিয়ে দিচ্ছি যে দোষর একটা ট্যাগিং হচ্ছে, নানা ধরনের ভুল গুজব প্রচার করা হচ্ছে। মানে প্রশ্ন হচ্ছে ট্যাগিং কৌশলটাকে সত্যি শেষ পর্যন্ত কাজ করে কিনা, মানে বড় দাগে শেষ পর্যন্ত কাজ করে না, কিন্তু একটা উন্মাদনা তৈরি করে, একটা বিশৃঙ্খলা তৈরি করে। কারণ তাদেরকেও তো একটা ট্যাগিং দেয়া হয়েছিল, রাজাকারের নাতিপতি সর্বশেষ, তার ইমিডিয়েট আগে বলা হয়েছিল নেশাগ্রস্ত। একটা বিজ্ঞপ্তিও দেয়া হয়েছিল যে এই আন্দোলন যারা করছে, ছাত্রীরা, অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছিল যে সাবধানে রাখেন, তাদেরকে নিয়ে নেশাগ্রস্ত করা হচ্ছে। এটা সরকারের বিদায়ের 2-3 দিন আগে তথ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছিল। তো এগুলো দিন শেষে কাজ করেনি, ভবিষ্যতেও করবে না, কিন্তু ততদিনে যখন এটা ছড়ানো হয় ততক্ষণে কিন্তু একটা বিশৃঙ্খলা লেগে যায়। আবরার ছেলেটাকে তো ট্যাগিং দিয়ে মেরেতে ফেলা হয়েছে, এটা অনেক কিছু। কিন্তু বিশ্বজিৎ ছেলেটা বারবার বলছে যে আমি হিন্দু, শিবির তো নাই, আমি হিন্দু। কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ওর চাল চলন একটু শিবির ভাব আছে, কি খোঁচা দাঁড়িয়ে আছে, তো ততক্ষণে কিন্তু ওর মৃত্যুটা ওরা নিশ্চিত করেছে। তো আবার রাষ্ট্রীয়ভাবেও দেখবেন, খেয়াল করেছি আমরা যে শিবির সন্দেহে যেহেতু হত্যা করা হয়েছে, অতএব এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। এইগুলো একদিক। বিপরীত দিক হচ্ছে, আপনি যদি আমার পছন্দের হন তাহলে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের, অর্থাৎ এক একটা জিনিস নিজের আয়ত্ত করে নেয়া। তো এখন তাজনবাদেরও কিন্তু একটা পরীক্ষা আছে এখানে, যে যারাই পছন্দ হবে না তারাই যদি আপনারা আবার ফ্যাসিস্টের দোষর বানিয়ে ফেলেন, আপনাদেরও কিন্তু ওই পরীক্ষা আছে ওখানে। আগের থেকে যদি শিক্ষা নেওয়ার খুব বিষয় আছে। যে প্রবণতা আপনি দেখেন কিনা কিছুটা দেখছি, যেহেতু বাগেরহাট থেকে শাওন ফোন করেছেন, বাগেরহাটের একটা ঘটনা আমি বলতে পারি। গত সপ্তাহে আপনি ইচ্ছে করলে নোটও নিতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ওখানে একজন গণপরিষদ সদস্য ছিলেন, ওনার নাম প্রফেসর দারু মাস্টারও বলে এলাকায়। তো ভদ্রলোক এখন মৃত্যু পথযাত্রী, তার স্ত্রীও মৃত্যু পথযাত্রী, অনেকটা পঙ্গু, প্যারালাইজড। তো তাদের একমাত্র সন্তান, মেয়েটা চাকরি করে একটা বেসরকারি ব্যাংকে। যেহেতু তার বাপ কখনো না কখনো আওয়ামী লীগের গণপরিষদ সদস্য ছিল, তার মা কখনো না কখনো এমপি ছিল দিন কয়েকের জন্য, অতএব সেও একটা ফ্যাসিস্টের সহযোগী। মেয়েটা হচ্ছে রোগাক্রান্ত, মেয়েটা সম্ভবত এই মুহূর্তে ডিটেনশনে আছে। তো ট্যাগ দিতে কিন্তু সময় লাগেনি, এবং ট্যাগটা কার্যকর হয়েছে। হয়তো বা একসময় মেয়েটা ছাড়া পাবে হায়াত থাকলে, কিন্তু আপনি নির্যাতন কিন্তু করে ফেললেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব আছে, আপনাদের নামও কিন্তু হচ্ছে এগুলো। বাগেরহাট ওই মেয়েটার ক্ষেত্রে আপনাদের নাম এসেছে, আরও বিভিন্ন জায়গায় কিন্তু নাম আসছে আপনাদের। চট করে মাঝ দিয়ে কেউ গজিয়ে যায় যে সমন্বয়ক, যদিও আপনারা বলেছেন যে এই পদটার এখন আর কিন্তু কার্যকারিতা নেই, তারপর বাজারে কিন্তু আছে, দেশে আছে। তো সমন্বয়ক বলতে গিয়ে আর সমরনায়কও বলে ফেলে কেউ। তো যত এগুলো কম বলা যায় তত ভালো। আর এগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ওইটা আপনাদের উপলব্ধি বেশি করা লাগবে এই কারণে যে আগে যারা ক্ষমতায় ছিল তাদের পতনের অন্যতম কারণ হচ্ছে ট্যাগিং ব্যবসা। তারা ট্যাগিং করতেন, র্যাগিং তো করতেনই। যাবতীয় মন্দ কাজে তাদের যেহেতু একটা কলঙ্কিত হয়েছেন, অবশেষে বিদায়ও নিয়েছেন। ওখান থেকে আপনাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, আপনাদের নামেও যেন কেউ করতে না পারে, আর আপনারাও যেন অবশ্যই না করেন। আবার যেহেতু আপনারা নতুন দল করেছেন, আপনাদের দুষ্কৃতি একটু বেশি হবে, খতিয়ে দেখা হবে আপনি আগে শিবির ছিলেন কিনা, নাকি মাঝে মাঝে ছাত্রলীগের সাথে ঘোরাফেরা করেছেন, আপনি হিজাব পরেন কিনা, অথবা 5 আগস্টের পরে আপনার চেহারা আগের চেয়ে ভালো হয়েছে কিনা, এটাও দোষের কারণ হবে। যে আগে আপনারা এত স্মার্ট লাগেনি, কিন্তু 5 আগস্টের পর আপনাদের কাদের বিয়ে হয়েছে, আপনাদের জন্য কিন্তু সার্জিস সহ। তো এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসবে, আপনাদের এগুলো জবাবও দিতে হবে। আপনারা টাকা পান কোথায়, এটা যদি খেপে যান তাহলে তো হেরে গেলেন, জবাব দিতে হবে। কারণ এর মধ্য দিয়ে কিন্তু একটা ভালো সংস্কৃতি আমি মনে করি চালু হয়েছে। এই যে জিজ্ঞাসা করা যায় আপনি টাকা পেয়েছেন কোথায়। আগেকার দিনের যে দলগুলো ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কাউকে জিজ্ঞাসা করতে পেরেছিলেন যে আপনি টাকা পান কোথায়, আপনার পদবি হচ্ছে কি, পেশা কি, রাজনীতি, বেতন কত, বলে যে না বেতন তো নাই এখানে। তো আপনি কোন পদে আছেন, এটার বেতন কত। তো যখনই বছর শেষে একটা আমলনামা দেন নির্বাচন কমিশনে, তখন লেখেন শ্বশুর বাড়ির থেকে এত পাইছেন। সবাই ধনী বাড়িতে বিয়ে করে তারা। তো এর মধ্য দিয়ে আপনারা একটা কালচার কিন্তু তৈরি করতে পারেন, যেহেতু জবাব দিয়েছেন যে টাকা করতে। একটা ফোন আছে, এটা নিয়ে নিই। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছিলাম, জি, মিরপুর, ঢাকা থেকে আর কি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমাদের এই মোস্তফা কামাল ভাইয়ের পাশেরই আমি, শামসুম ব্রিজ। তো
ওনার প্রোগ্রাম হলে আমি দেখি এই জন্য যে ওনার আসলে কথাগুলো আমার খুব ভালো লাগে, বাস্তব ভিত্তিক কথা বলেন, ওনার লেখালেখিও আমি ওনার বইটি পড়ি। তো এই ট্যাগ প্রশ্নে আমার হলো যে ওনারই পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের একটা পেশাজীবী সংগঠনের মিটিং ছিল। এই পেশাজীবী সংগঠনে আওয়ামী ভিত্তিক ইয়ারা না পেরে শেষ পর্যন্ত আমাদেরকে বিএনপি জামাতের ট্যাগ দিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করলো। কিন্তু অত উচ্চতর অফিসার লেভেলে ছিল আমার কিছু বন্ধু বান্ধব, তাদেরকে ইয়ে করে আমি হয়তো শেষ কাপাইছি, কিন্তু হয়রানি কিন্তু আমার শেষ হয় নাই। এটা ওনার ভাই মাহবুব আমার খুব কাছের মানুষ, সাংবাদিক আছে ওখানে কয়েকজন, বিভিন্ন পত্রিকা, জাতীয় পত্রিকার লুৎফর রহমান লুৎফর, সবাই আমার এটাকে সেভ করছে। এনএসআর হয়রানি থেকেও আমি রেহাই পাইছি। টমসন ব্রিজের প্রশ্ন আছে কিনা সেটা বলেন একটু। হ্যাঁ, প্রশ্নটা হলো এই ট্যাগের রাজনীতি তখন ছিল, কিন্তু এখন থাকবে কিনা, এখন আমরা এটা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা। তাজদুম জামিন, আপনার কাছে আমি ট্যাগিং শেষ প্রশ্নটা করবো, তারপরে আরেকটি প্রশ্ন আছে আমার কাছে। সেটা হচ্ছে যে এই তিন দিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন সবাইকে হরে দরে শাহবাগী ট্যাগ দিতে তিনি বারণ করেছেন, আরও লেখা আছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি শুধুমাত্র শাহবাগের জন্য প্রযোজ্য, নাকি এই যে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দালাল যে ট্যাগিংগুলো দেওয়া হচ্ছে এখানেও আসলে এই বারণটা প্রযোজ্য হবে? ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে ভাই যে প্রসঙ্গটা তুলেছিলেন বাগেরহাটের, এই ঘটনাটা উনি এর আগেও একটা শোতে শেয়ার করেছেন, আমি ছিলাম ওখানে। তো এরকম ঘটনা, এটার জন্য আমি আসলে যদি সত্যি হয়ে থাকে এরকম ভোগান্তির যে শিকার হচ্ছেন, এটা অস্বীকার করার কিন্তু কোনো জো নাই। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এখন এই ধরনের ঘটনা আসলে 15 বছর পর যখন একটা ধরনের ফ্যাসিবাদ ব্যবস্থাতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, হঠাৎ অ্যাব্রাপ্টলি যখন এটা উঠে গেল, তখন কিন্তু পুরো স্থানীয় থেকে শুরু করে পুলিশ সবাই কিন্তু একটু দিক বিদিক, এখনও কিন্তু সবাই সেটেল হয় না বা সেটেল হওয়ার পথে। তো এর পাশাপাশি আবার এই আওয়ামী লীগরা কিন্তু কখনোই ভাবে নাই যে তাদের সাম্রাজ্য স্থানীয় পর্যায়েও যে হঠাৎ করে এরকম একদম পুরাটা সমূলে উৎপাট হবে। তো যার কারণে এক ধরনের বিশৃঙ্খলা একটা আছে তাদের, যে আগের যে একটা সমন্বয় ছিল সেটার মধ্যে। তো এটার পরিপ্রেক্ষিতে আবার অনেক আওয়ামী লীগ পুনর্বাসিতও হতে চাচ্ছে বিভিন্নভাবে সমাজের। তো এসবের ফাঁক ফোকরে কিন্তু এরকম কয়েকটা ঘটনা হচ্ছে, এবং আমরা সাধুবাদ জানাই যে আপনারা এই ধরনের ঘটনাগুলো তুলে আনছেন বা দেখাচ্ছেন। আমরা কিন্তু কোনো কিছুকে আসলে অস্বীকার করি না, যে ডিফেন্স করার একটা যে প্রবণতা, ব্যাপারটা তা না। যেটা সত্য সেটা অ্যাডমিট করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গতকাল একটা বই প্রকাশনীতে কিন্তু নাহিদ ইসলাম নিজেও বলেছিলেন যে হল থেকে যদি ছাত্রলীগের বিদ্রোহীরা বের না হতো, তখন কিন্তু ওইখানের মানে তারা বিদ্রোহীরা বের হওয়ার পরে কিন্তু আন্দোলনটাকে একটা মুভমেন্টটা কিন্তু একটা গতিতে গিয়েছিল। তো আমরা কিন্তু ব্যাপারগুলো স্বীকার করছি যে যা আসলে হয়েছিল। আরেকটা বিষয় যেটা আপনি যেটা বললেন যে শুধু শাহবাগী না, অবশ্যই এই আওয়ামী লীগের দোসর বলে কিন্তু গড়পড়তা হচ্ছে ট্যাগিং দেওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু আমি এই ট্যাগের শিকার, যেহেতু আমার গত 15 বছরে কোনো এরকম কোনো উল্লেখযোগ্য কোনো দুঃখজনক কোনো ঘটনা ছিল না, বা আমি বুঝাতে পারি নাই যে আমি সাফারার ছিলাম। তো সেক্ষেত্রে আমিও এটার ট্যাগের শিকার। তো এগুলো থেকে আসলে যে মানে সেটা শাপলা হোক, শাহবাগী হোক, বা দোসর হোক, রাজাকার হোক, ভুয়া মুক্তিযোদ্ধা হোক, যেটাই হোক, এই ট্যাগিংয়ের এটা কিন্তু কখনোই আলটিমেটলি ভালো রেজাল্ট আনে না, সেটা আপনার যেভাবেই হোক। আমি এই জন্য শুরুর অংশেই বলেছিলাম এই ব্যাপারগুলো আসলে বুদ্ধিবৃত্তিক রাজনীতি দিয়ে, চিন্তা দিয়ে এগুলাকে ট্যাকেল দিতে হবে। এগুলাকে মানে আর গাছপালা ডালা ছড়ানোর সুযোগ দেওয়া উচিত না। আচ্ছা, আমি এবার একটু অন্য প্রশ্ন আপনাকে, আপনি কোনো কিছু মন্তব্য করবেন কিনা 1 মিনিটের মধ্যে? এই বিষয়টা হচ্ছে যে উপলব্ধিটা প্রথমত করতে হবে আপনাদের, যেহেতু আপনারা বিজয়ীদের প্রশ্নের জবাব বেশি দিতে হবে, আবার এ ধরনের কাজগুলো কিন্তু আপনাদের নামেই বেশি হবে, এটাও স্বাভাবিক। এই জন্য জবাবও যেমন দিবেন, খোঁজখবরও নেওয়ার বিষয় আছে। এটা তো সত্য, ট্যাগের যে দোকান অথবা যে উইন্ডো আওয়ামী লীগ খুলে গেছে, এটা চট করে কয়েকদিনে বন্ধ হয়ে যাবে ওইটা আমরা আশা করতে পারি না। আসলে বাস্তবতাটা বড় নিষ্ঠুর। 15 বছর 7টা মাস টানা কিন্তু চলেছে। যাকেই পছন্দ হয়নি তার নামে রাজাকার, যাকেই পছন্দ হয়নি যে 71-এর চেতনা বিরোধী, কতগুলো শব্দ ছিল এরকম একদম নিজস্ব শব্দ, যে সে 71-এর চেতনা বিরোধী, সে মুক্তিযুদ্ধ বিরোধী। তো এসব করতে করতে তারা তো একটা পরিণতি ভোগ করেছে। তো ওখান থেকে যদি মানুষ যেমন এটাতে বিরক্ত, আবার যদি এখন হয়
আপনাদের সাথে বিরক্ত হবে আরো দ্রুত, 15 বছর 7 মাস লাগবে না। শিক্ষাটা নিতে হবে। হ্যাঁ, ওই শিক্ষাটা নেওয়ার বিষয় আছে, খোঁজ খবর আমি নেওয়ার একটু বিষয় ট্যাগিং আছে। বিষয়টা যে একটু একটা উন্নত বিষয় আসে। তাছাড়া আপনার কাছে জানতে চাইবো, আমি গতকাল একটা অনুষ্ঠানে আপনাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে তিনি মনে করেন। এবং তিনি মনে করেন যে এনসিপি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে। মানে এই যে বিএনপি সরকার গঠন করবে এবং এনসিপি বিরোধী দলে বসবে, এটা কি আপনাদের দলগত ভাবনা বা আমি দলগত? যদি ভুল না করে থাকি, ওই রিপোর্টেই কিন্তু লেখা আছে উনি ব্যক্তিগতভাবে এটা মত দিয়েছেন। এটা তো তার উনি একজন চিন্তক, তরুণ রাজনৈতিক বিশ্লেষক, এটা তার মত হতেই পারে। এবং শুধু গতকাল না, এর আগেও উনি বেশ কয়েকবার তার ব্যক্তিগত মতামতটা উনি বিভিন্ন সমাবেশে উনি প্রকাশ করেছেন। যে এবং আমাদের যে আগে জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, উনিও বলেছেন যে জনগণ যদি আমাদের পরীক্ষা নিতে চায়, যে জনগণের পরীক্ষায় যদি আমরা এবার পাশ না করি, জনগণ আমাদের যদি আরও পরীক্ষা নিতে চায়, আমরা আরও জনগণের কাছে পরীক্ষা দিতে রাজি আছি এবং প্রস্তুত আছি। তো এটা ওনার একটা নিজস্ব একটা চিন্তা থেকে বলেছেন এবং এটার যথেষ্ট যৌক্তিকতাও আছে বলে আমি মনে করি। বিএনপি যথেষ্ট একটা বড় রাজনৈতিক দল এবং তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি, একটি পুরনো রাজনৈতিক দল। তো সেটার প্রেক্ষিতে উনি এ কথাটা বলেছেন। এবং এখন কিন্তু শুধু প্রত্যেকেই কিন্তু নির্বাচনকে ঘিরে বা সামনের রাজনীতি কি হবে সেটাকে ঘিরে তাদের নিজস্ব মতামত কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছেন। মোস্তফা কামাল, এই মুহূর্তে কি নির্বাচন হলে আসলে কি এনসিপি 30 থেকে 35% ভোট পেতে পারে? সেটা তিনি তার একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন এবং একটা মতামত দিয়েছেন। এটাও তো একটা ভালো দিক। এই যে প্রকাশ্যে পরিষ্কার করে কথা বলা, একসময় তো এগুলো ছিল না। সামনে একটা বলতো, পেছনে গিয়ে আরেকটা বলতো, অথবা কেউ একটা কিছু বললো ওটার একটু অপব্যাখ্যা করা হতো। এই জেনারেশন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যারা সামনে এসেছে, তাদের মধ্যে আমি একটা প্রবণতা কিন্তু খেয়াল করছি। যদি আমাদের চিন্তায় অসুস্থতা থাকে, দেন তাদের কথাকে অন্যভাবে টানা যাবে, কিন্তু তারা কিন্তু পরিষ্কার করে কথা বলে সবাই। এই একটা অভ্যাস কিন্তু তাদের মধ্যে শুরু থেকে খেয়াল করবার মতো। অর্থাৎ ব্যক্তিগত মতামত প্রকাশের যে বিষয়টা, নাহিদ সাহেবও কিন্তু এর আগে একটা কথা বলেছেন, সম্ভবত পরশু বলেছেন, যে আওয়ামী লীগের মধ্যেও যারা যারা কোনো অনাচারে লিপ্ত ছিল না বা দুষ্টামি কাজে ছিল না, তাদেরকে নিয়েও তাদের ভাবনা থাকতে পারে। পরিষ্কার কথা কিন্তু কিন্তু এখন যদি আমার নিয়তে গোলমাল থাকে, ওই কথা টেনে আমি আরেকটা অপব্যাখ্যায় দিয়ে দেব। আবার একটা লক্ষণীয় বিষয়, খুব ভালো দিক এটা, তাদের দিক থেকে মনে করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে। সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা ধারণা জন্মেছে যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু খেয়াল করে দেখুন বিএনপির নেতৃত্বের দিক থেকে ওই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে না, বরং আরও উদারতা দেখানো হচ্ছে। সর্বশেষ আজকে তারেক রহমান সাহেব যেটা বলেছেন, তারা যেই দাবিটা করেছিল, যে সংশয়টা প্রকাশ করেছিল যে আসলে বিএনপি বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে এই গণহত্যার বিচার হবে কিনা, তারা একটা সংশয় প্রকাশ করেছিলেন। তারেক রহমান সাহেব কিন্তু ওই সংশয় কাটিয়ে দিয়েছেন। এটা কিন্তু যা তা বিষয় নয়। এর আগে তারেক রহমান সাহেবের গত সপ্তাহে একটা কথা আছে যে বিএনপি যদি ক্ষমতায় নাও আসে, আপনি খেয়াল করে দেখুন বাক্যটা, তবুও যেন ভোটাধিকারটা বাংলাদেশে চালু হয়। এটাও কিন্তু চারটিখানি কথা নয়, এক ধরনের সৎ সাহস বোঝানো, ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝানো। তো এই যোগফলগুলো কিন্তু ভালো। কিন্তু এই যে বিভিন্ন সংশয়গুলো সরাসরি প্ল্যাটফর্মে বলা হচ্ছে বা মিডিয়ার সামনে বলা হচ্ছে, এগুলো আবার এক ধরনের যারা সমর্থক আছেন বা যারা সাপোর্টার, তাদের মধ্যে কি এক ধরনের আবার একটা নেতিবাচক প্রভাব ফেলে না? খুব একটা ফেলবে না, কারণ সমর্থক যারা এখন তারাও কিন্তু অত্যন্ত সতর্ক, শিক্ষিত। এটা কিন্তু ভালো লক্ষণ। আমি এই যে নতুন দল নিয়ে আপনিও প্রশ্ন করেন, সব জায়গাতেই কথা আসে। আমি আশাবাদী এই কারণে যে আমরা শুধু 15 বছর 7 মাস না, তারও আগে আমরা কি নিয়েছিলাম বলেন? আপনি, আমি বা তাজনোবা একটা সার্টিফিকেট আনতে যাওয়া লাগতো আমাদের, যে কোনো চাকরিতে হোক, ভর্তিতে হোক। এই সার্টিফিকেটটা কে দিতেন? ঢাকা শহরে দিতেন একজন কাউন্সিলর, বা অন্যান্য শহর অঞ্চলে কমিশনার বলা হয়, মফস্বলে বলা হয় চেয়ারম্যান সাহেব অথবা ওয়ার্ড কমিশনার, যাদের এক একজনের নামে হত্যা মামলা আছে, কারো কারো নামে ধর্ষণ মামলাও আছে। উনি লেখেন যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে তাজনোবা ভালো মেয়ে, তার স্বভাব চরিত্র ভালো। এখন কার সনদ নিয়ে কার চলতে হয়? তো এবারের লক্ষণটা কিন্তু একটু পরিষ্কার, যে যারা রাজনীতিতে আছে ছাত্রদের মধ্যে শিক্ষিতরা সামনে আসছে। এই যে কয়েকটা নাম উচ্চারণ করলেন, তুষার, কত পরিষ্কার করে কিন্তু সে তার মনের কথাটা বলেছে। বিএনপির মধ্যেও যে নতুন নেতৃত্ব বা ছাত্র দলের নেতারা,
তাদের মধ্যে ইদানিং আমি দেখি যে খুব পরিষ্কার করে কথা বলার একটা প্রবণতা দেখা চলছে, যাচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। একদম শেষ নিয়ে চলে এসেছি রাজদুবা, জাবিন আপনার কাছে প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে আপনাদের স্যার তুষারই বলেছেন যে তিনি এক জায়গায় বলেছেন যে যারা আওয়ামী লীগের ছাত্রলীগ করতো বা তরুণ যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের একটা বড় অংশ হয়তো এনসিপিকে সাপোর্ট করবে এমন একটা সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। মানে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে আপনাদের কোনো এখন যেহেতু নির্বাচন সামনে চলে আসছে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা? স্পেসিফিক্যালি আওয়ামী লীগের ভোটার নয়, যে তরুণ কথাটা আপনি বললেন, যে এই পরের নির্বাচনে কিন্তু নারী ভোটার এবং জেনজি বা তরুণ যারা বা এর পরে আপনার 29 থেকে 35-এর মধ্যে এই ভোটাররা কিন্তু একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করবে। এবং এদের আপনি নিশ্চয়ই রিসেন্ট একটা সার্ভে দেখেছেন ইনোভিশনের, যেখানে প্রায় 10,000 জনের উপরে স্যাম্পল সাইজ ছিল, তাদের উপর একটা সার্ভে করা হয়, যেখানে প্রায় 29.4%-এর বেশি কিন্তু এখনও ডিসিশন নেয় নাই যে তারা কাকে ভোট দিবেন। এবং এটা আমাদের রাজনৈতিক দলটা কিন্তু লঞ্চ হওয়ার আগে এই সার্ভেটা হয়েছে। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা নতুন রাজনৈতিক দল যাদের নেতৃত্ব তরুণরা দিচ্ছে এবং পুরো বাংলাদেশকে কানেক্ট করেছে জুলাই আগস্টে তরুণরা, সেটা যেই গোষ্ঠীরই হোক, যেই দলেরই হোক, এই জুলাই কিন্তু মানুষকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। যে আগে রাজনীতি নিয়ে ভাবতো না সেও ভাবছে, যে দেশ নিয়ে ভাবছে না সেও দেশ নিয়ে ভাবছে, এবং সে কিন্তু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছে, ক্যারেক্টারগুলো বোঝার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো নিয়ে, এবং তরুণদের পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি। এজন্য পরবর্তী নির্বাচনে সেটা যে দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, পরবর্তী নির্বাচনে নারী ভোটার এবং তরুণ ভোটাররা যে পার্সেন্টেজ, এবং আমি একটা সেকেন্ড অ্যাড করি এটা, যে নির্বাচন কমিশন কিন্তু 2008 সালের 1 জানুয়ারির আগে যারা জন্ম তাদেরকে ভোটার হিসেবে হালনাগাদ করেছে। তো ওখানে প্রায় 18 লাখ কিন্তু নতুন ভোটার, এবং নির্বাচন যদি তারা কিন্তু ভোট দিতে পারবে 26-এর 2রা জানুয়ারি, এবং নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয় এই 18 লাখ ভোটার কিন্তু ভোট দিতে পারবে না। মুস্তাফা কামাল, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই আওয়ামী লীগের যে সমর্থক যারা আছেন তাদের ভোটটা আসলে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেছে, বা দলগুলোর একটা মনোযোগের কেন্দ্রবিন্দু চলে এসেছে? অবশ্যই একটা সমীকরণের বিষয় আছে এখানে। রাজনীতি একটা জিনিস, আন্দোলন আর একটা জিনিস, ভোট কিন্তু আরেকটা জিনিস, যদিও তিনটা কাছাকাছি। তো নতুন দুই দল এনসিপি তারা আন্দোলনের মাঠে পাশ করেছে, খুব ভালো মার্কিংয়ে পাশ করেছে, ধরুন গোল্ডেন জিপিএ 5-এ পেয়েছে। আবার তারা যাদেরকে হটিয়েছে, ওই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অবান্তর হয়ে যায়নি এখনো, তাদের আবার নিবন্ধন আছে, অর্থাৎ তাদের রুট পারমিট আছে, ফিটনেসটা নাই, ফিটনেস সার্টিফিকেটটা এই মুহূর্তে নাই। তাদের আবার একটা অংশ, ছাত্রলীগ কিন্তু আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি বা পারেননি। তো এরকম অবস্থা, তাদের ভোটগুলো তো এই বাংলাদেশে আছে, হয়তো তাদের বড় বড় নেতারা পালিয়েছেন, ভোটগুলো আছে। তো এই ভোটটা নিয়ে একটা রাজনীতি অবশ্যই হবে। তো তাসনুবা যেটা হিসাব দিলেন 18-19 লাখের মতো, অর্থাৎ এই ভোটগুলো কোন দিকে যাবে, সেই সাথে নারী ভোটার, তরুণ ভোটার বাদে এই সাথে আওয়ামী লীগের ভোটার, অর্থাৎ ভোটের একটা বড় অঙ্ক এখানে আছে। এই অঙ্কটা কে স্বীকার করতে পারবে, শিগগিরই আমরা হয়তো বা নতুন যে দল এনসিপির সাথে বিএনপির এরই মধ্যে যেই মৌখিক সংঘাত চলছে, বাকযুদ্ধ যেটা, ওইটা হয়তো আরেকটা পর্ব দেখবো, অন্তত আলামত কিন্তু তাই বলছে। আমরা সেই ক্ষেত্রে আমাদের একটু বোধহয় কয়েকটা দিন অপেক্ষা করা লাগতে হবে। আমরা একটু অপেক্ষা করে নিশ্চয়ই এই আলোচনা আবার যাবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ স্টেট থেকে আজকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনের সঙ্গে থাকবেন।